বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনূসের অ্যাকশন শুরু, আন্দোলনে জামাত, গোপন পরিকল্পনা ফাঁস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজপথে নামেন তবে কি মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান বিএনপি সরকার? আন্তর্জাতিক মহলের নজিরবিহীন চাপে কি ক্ষমতা ছাড়তে বাধ্য হবে তারা? জুলাই বিপ্লবের চেতনাকে হাইজ্যাক করে যারা আজ ক্ষমতার মসনদে বসেছেন তাদের বিদায় ঘণ্টা কি তবে বাজতে শুরু করলো? দেশের রাজনৈতিক অঙ্গনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই একটাই ফিসফাস, যে গণভোট এবং জুলাই সনদের উপর ভিত্তি করে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল দেশের আপামর ছাত্র জনতা। সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে বর্তমান বিএনপি সরকার যেন হাঁটতে শুরু করেছে অতীতে স্বৈরাচারদের দেখানো পথে। কিন্তু দেশের আপামর জনতা এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো কি এত সহজে সব মেনে নেবে? পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বর্তমান সরকারের সামনে এক ভয়াবহ অশনি সংকেত অপেক্ষা করছে। গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেশের রাজপথ এখন উত্তপ্ত। প্রথমবারের মতো রাজপথে নেমেছে 11 দলীয় জোট। এই জোটের একেবারে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ যেন বর্তমান সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় চমক বা তুরুপের তার সামনে এনেছেন এনসিপি এবং 11 দলের জোট সঙ্গী নেতা নাহিদ। তিনি সরাসরি এক সাহসী এবং যুগান্তকারী আহ্বান জানিয়েছেন। তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন। আর এই একটি ডাকে এখন বর্তমান সরকারের রাতের ঘুম হয়তো হারাম হয়ে গেছে। কেন ডক্টর ইউনূসকে রাজপথে নামার আহ্বান জানানো হলো এবং তিনি যদি সত্যি এই ডাকে সাড়া দেন তবে পরিস্থিতি কতটা হতে পারে? আসুন এই বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি। আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ঠিক কতটা। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলির কাছে তিনি এক পরম শ্রদ্ধেয় ব্যক্তি। খুব ভালো করে জানেন যে দেশের অভ্যন্তরীণ আন্দোলনে যখন আন্তর্জাতিক সমর্থন যুক্ত হয় তখন কোনো সরকারই আর টিকতে পারে না। ডক্টর ইউনূস যদি 11 দলীয় জোটের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামেন তবে বিএনপি সরকার শুধু দেশেই নয় বরং এক ভয়াবহ আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস রাজপথে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি যদি জানায় আর সেই ছবি যদি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো মুহূর্তের মধ্যেই নড়ে চড়ে বসবে। পশ্চিমা বিশ্ব এখন থেকেই বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের উপর তীক্ষ্ণ নজর রাখছে। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব যদি বলেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে তবে পশ্চিমা বিশ্ব কি চুপ করে বসে থাকবে? কখনোই না। তখন স্যাংশন বা নিষেধাজ্ঞার মতো খড়গ নেমে আসতে পারে, যা আমরা গত স্বৈরাচারী শাসনামলে দেখেছি। বন্ধ হয়ে যেতে পারে বৈদেশিক ঋণ ও সাহায্য। আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ একঘরে হয়ে পড়তে পারে বর্তমান বিএনপি সরকার। আর এই কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। দেশ এবং আন্তর্জাতিক রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, অজানা তথ্য এবং বস্তুনিষ্ঠ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের সত্য বলার সাহস যোগায়। এবার আসুন দেখি দেশের ভেতরে বর্তমান সরকার কতটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং কেন তাদের বিরুদ্ধে এই গণবিস্ফোরণ তৈরি হচ্ছে। একটি দেশ কিভাবে পরিচালিত হবে, সংস্কারের রূপরেখা কেমন হবে তা নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছিল। সেই গণভোটে দেশে 68.1% মানুষ সুস্পষ্টভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো বর্তমান বিএনপি সরকার সেই রায়কে সম্পূর্ণ পাশ কাটিয়ে জনগণের ম্যান্ডেটকে চুরি করে নিজেদের মতো করে একটি সরকার গঠন করেছে। তারা নির্লজ্জের মতো দাবি করেছে তাদের পক্ষে নাকি 51% মানুষের সমর্থন রয়েছে, অথচ জনগণের প্রকৃত রায় ছিল সম্পূর্ণ ভিন্ন। সরকারের এই নির্লজ্জ মিথ্যাচার এবং জালিয়াতির প্রতিবাদেই আজ ফুঁসে উঠেছে 11 দলীয় জোট। জামাত নেতারা সংসদে দাঁড়িয়ে জনগণের হয়ে কথা বলেছেন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তারা স্পিকারের কাছে নোটিশ দিয়েছেন এই গণভোটের রায়কে আইনি বৈধতা দেওয়ার জন্য। কিন্তু বর্তমান বিএনপি সরকারের সাজানো সংসদ সেই নোটিশ নিয়ে 2 ঘন্টা আলোচনার পর তা পুরোপুরি বাতিল করে দেয়, যাকে সংসদীয় ভাষায় বলা হয় টক আউট। অর্থাৎ জনগণের রায়কে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে এই সরকার। বাংলাদেশ জামাত ইসলামী নেতারা অত্যন্ত স্পষ্টভাবে সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন। তারা বলেছেন এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এই আন্দোলন তাদের বিরুদ্ধে যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদি কেউ ক্ষমতা কুক্ষিগত করে আবারও দুঃস্বপ্ন দেখে, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায় তবে তারা বোকার স্বর্গে বাস করছে। দেশের মানুষ রক্ত দিয়ে অধিকার আদায় করতে জানে, যা 24-এর গণ অভ্যুত্থানকে আবারও সামনে আনছে। অন্যদিকে দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে এক চরম খাদের কিনারায় ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। জ্বালানি সংকটের নামে দেশে যা চলছে তা রীতিমতো হাস্যকর এবং একই সাথে
মর্মান্তিক। দেশের জ্বালানি খাত আজ পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। দেশের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে রাস্তায় গাড়ি চালানোই কঠিন। অনেক জায়গায় গাড়ি ঠেলে নিতে হচ্ছে। পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে শুধু একটু জ্বালানির জন্য। কিন্তু এই সরকারের মন্ত্রীরা বলছে দেশে নাকি কোনো জ্বালানি সংকট নেই। তাদের মুখের কথায় এবং বাস্তবতা কতটা আকাশ পাতাল পার্থক্য তা সবাই দেখছে। নির্বাচনের আগে বলা হয়েছিল সবার আগে বাংলাদেশ, কিন্তু এখন প্রশ্ন উঠছে এই কষ্টের সময় সেই প্রতিশ্রুতির বাস্তবতা কোথায়? সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তারপর সব বন্ধ, কারণ জ্বালানি সাশ্রয়। অন্যদিকে দেশে আবারও বাড়ছে হামের প্রকোপ। শিশুরা ঝুঁকির মধ্যে পড়েছে, যা আরো উদ্বেগজনক। এ পর্যন্ত 95 জন শিশু সকালে প্রাণ দিয়েছে। এমন এক পরিস্থিতিতে মানুষ যখন প্রতিদিনই সংগ্রাম করছে, তখন যদি শোনা যায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে কেউ ব্যক্তিগত বিনোদনে ব্যস্ত, তখন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগে নেতৃত্বের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কি হওয়া উচিত? জনগণের ট্যাক্সের টাকায় এই চরম বিলাসিতা, আর অন্যদিকে সাধারণ মানুষের এই হাহাকার, এটাই কি ছিল জুলাই বিপ্লবের উদ্দেশ্য? সবচেয়ে ভয়াবহ বিষয় হলো নিজেদের এই চরম অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থার উপর মেরেছে। সরকার ঘোষণা দিয়েছে জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে 3 দিন স্কুল বন্ধ রেখে অনলাইনে ক্লাস করবে। এর চেয়ে অমানবিক এবং হাস্যকর সিদ্ধান্ত আর কি হতে পারে? একটা ক্লাসরুমে যেখানে 50 থেকে 60 জন বাচ্চা একটা ফ্যানের নিচে বসে পড়াশোনা করতে পারে, যেখানে তাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দিলে প্রতিটি বাড়িতে আলাদা ফ্যান চলবে, আলাদা বিদ্যুৎ খরচ হবে, এটি কি সত্যি এনার্জি সেভ হবে? জামাত নেতারা অত্যন্ত যৌক্তিকভাবেই প্রশ্ন তুলেছিলেন যে রাষ্ট্রের সবকিছু যদি অচল হয়ে যায় তবুও সবার শেষে গিয়ে করা উচিত শিক্ষা ব্যবস্থায়। কিন্তু সরকার সবার আগে শিশুদের স্কুল বন্ধ করে দিয়ে মূলত দেশের ভবিষ্যৎকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এমনটাই দাবি করছে জামাত নেতারা। দেশের মানুষ বুঝতে পারছে যে তারা যে ফ্যাসিবাদকে হটিয়েছিল, বর্তমান বিএনপি সরকার ঠিক একই রূপে আবির্ভূত হয়েছে। এ কারণেই আজ রাজপথে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। এনসিপির নেতা নাহিদ যখন ডক্টর ইউনূসকে রাজপথে নামার ডাক দেন, তখন বুঝতে হবে এই আন্দোলন আর শুধু রাজনৈতিক দলের গণ্ডিতেই সীমাবদ্ধ নেই, এটা এখন পুরো দেশের মানুষের টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। ডক্টর ইউনূস যদি এই ডাকে সাড়া দেন, তবে তা হবে বর্তমান সরকারের কফিনে শেষ প্যারেক। বাংলাদেশ জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রমাণ করে দিয়েছে যে জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। সংসদে যেমন তারা জনগণের অধিকারের কথা বলে প্রতিবাদ করেছেন, রাজপথেও ঠিক তেমনি ভাবে শেষ পর্যন্ত তারা লড়ে যাবে। বর্তমান সরকার যদি অবিলম্বে জনগণের গণভোটের রায় মেনে না নেয় এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে দেশীয় আন্তর্জাতিক চাপের মুখে তাদের পতন হতে পারে অত্যন্ত মর্মান্তিক, এমনটাই বলছে বিশ্লেষকেরা। দর্শক, দেশের এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির দিকে আমাদের কড়া নজর থাকবে। ডক্টর ইউনূস কি রাজপথে নামবেন? বর্তমান সরকারকে আন্তর্জাতিক চাপে মাথানত করবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেশ বিদেশের এমন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।